স্টোরিয়া বাই পারমিতা চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার সুস্বাগতম। আজকে যে গল্পটি আপনারা শুনবেন তার নাম আত্মসর্বস্ব। লিখেছেন আশাপূর্ণা দেবী। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুরু করছি আশাপূর্ণা দেবীর ছোট গল্প আত্মসর্বস্ব। মেয়েকে ফিরিয়ে নিয়ে এলেন বসু দম্পতি। ফিরিয়ে নিয়ে এলেন তার কুমারী জীবনের স্নিগ্ধ পরিবেশে। সেই তার ছোট্ট ঘরখানি, সেই তার একটি দেওয়াল ঘেঁষে সরু একখানা খাট আর ধপধপে বিছানা, সেই ও দেওয়ালে আনলা আর বইয়ের র্যাক, এ দেয়ালে নিচু টেবিল আর ছোট্ট চেয়ারখানা, বরাবর যাতে বসে পড়ে এসেছে সর্বরী। আর বেশি কিছু ধরে না এ ঘরে, তবু ভারী সুন্দর লাগে, ছিমছাম পরিষ্কার পবিত্র। মেয়ের বিয়ের পর ঘরের চেহারাটা পাল্টে ফেলেছিলেন সুজাতা। সংসারের অবান্তর জিনিসগুলোকে ভরে ফেলেছিলেন এ ঘরে। শ্বশুরবাড়ি থেকে যা 2-4 বার এসেছে সর্বরী, শুয়েছে মায়ের কাছেই। অস্থায়ী সেই আশায় স্থায়ী জায়গা পাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু এবারে তো 2-4 দিনের জন্য বেড়াতে আসা নয়, চিরদিনের মতো ফিরে আসা। আবার নতুন করে প্রতিষ্ঠার বেদি রচনা না করে রাখলে ও বুঝবে কি করে যে বরাবরের মতো এসে আশ্রয় নিতে হলেও সমাদরের ত্রুটি থাকবে না তার? কি করে টের পাবে স্নেহাতুর মাতৃহৃদয়ের আকুলতার পরিচয়? মা বাপ দুজনে গিয়ে নিয়ে এসেছেন। গাড়ি থেকে নেমে একেবারে সোজা এখানে তুললেন। বললেন, এই তোমার ঘর, আবার এ ঘর ফিরে পেলে তুমি। মনে করো যেমন ছিলে তেমনি আছো। মাঝখানে কটা দিন কিছু নয়, স্বপ্ন ছায়া এসবই মনে করো। বলতে বলতে স্বর বাষ্পাচ্ছন্ন হয়ে এলো অনাদি প্রসাদের। সর্বরী কথা বলছে না, কাঁদছেও না, শুধু বসে আছে মুখ নিচু করে। কেশের ঘন অরণ্যের মাঝখানে পায়ে চলা পথের মতো যে সরু রেখাটি শুভ্রতায় প্রখর হয়ে উঠেছে, উজ্জ্বল বিদ্যুৎ আলোকে আরও প্রখর দেখাচ্ছে সেটাকে। মুখ নিচু করে রেখাটা বড় বেশি করে চোখে পড়ছে। সেই দিকে তাকিয়ে সুজাতা সহসা হাহাকার করে উঠে বললেন, আবার তোর বিয়ে দেব মা? এ বেশ আমি দেখতে পাচ্ছি না। সর্বরী সামান্যতম নড়ে চড়ে বসল। প্রকৃতপক্ষে বেশভূষার খুব কিছু পরিবর্তন ঘটেনি, কুমারী মেয়ের মতোই দেখাচ্ছে তাকে, তবু অবুঝ মাতৃহৃদয়। অনাদি প্রসাদের দিকে তাকিয়ে আবার বললেন সুজাতা, হিন্দুর মেয়ে হয়ে কথা মুখে আনছি বলে রাগ করো না গো। ও তো আমার যেমন আইবুড়ো মেয়ে ছিল তেমনি আইবুড়োটি আছে। রাগ? অনাদি প্রসাদ একটু বিষাদের হাসি হাসলেন। তারপর বললেন, যাক, এখন ওকে শুতে দাও, কি একটু খাবে টাবে দেখো। এইবার কথা বলল সর্বরী। শান্তভাবে বলল, খিদে কিছু পাইনি বাবা আমার। তা হোক, সামান্য কিছু যা হোক খেতে হবে বই কি। বলে দাঁড়িয়ে উঠলেন অনাদি প্রসাদ। ট্রেনের গরমে এসেছেন, স্নান করতে ইচ্ছা করছে। সুজাতা মেয়ের হাত ধরে দৃঢ় স্বরে বললেন, খিদে নেই বলে পাশ কাটালে চলবে না তোর। চল, যা পারিস তাই খাবি। আমাদের সঙ্গে বসে খেতে হবে। আমাদের সঙ্গে বসে খেতে হবে, এ কিসের ইঙ্গিত? সকলের সঙ্গে বসে খাবার অনুরোধের মধ্যে সুজাতার কাতর মাতৃহৃদয়ের আরেকটু অবুঝপনা প্রকাশ হলো কি? মুহূর্তের জন্য কেঁপে উঠল সর্বরী। তারপর শান্ত করে বলল, আজ থাক মা। আচ্ছা, আজ যদি নিতান্ত না পারিস থাক। কাল থেকে কিন্তু তোর কোনো ওজোর আপত্তি শুনবো না আমি, এটা বলে রাখলাম তোকে। এখন রেলের কাপড় চোপড়গুলো ছেড়ে ফেল, একটু চা কি জল খা। সর্বরী অনুনয়ের ভঙ্গিতে বলল, এমনি শুয়ে পড়ি না মা, আজ আর কিছুই ইচ্ছা করছে না আমার, বড্ড মাথা ধরেছে। একটু চাও খাবি না? এত রাতে? রাত আর কি, 9টাই তো বেজেছে মোটে। আমিও তো ভাবছি আগে একটু চা দিলেই ভালো হতো। দেখি উনি কি করেন। সতীশটা এই 2 দিনের যে কি করে রেখেছে সেই জানে। ঈষৎ চঞ্চল হয়ে উঠে পড়েন সুজাতা। কাল ভোর থেকে সংসারে অনুপস্থিত রয়েছেন। ইতিমধ্যে কি কি অঘটন ঘটেছে কে জানে।
সর্বরী বিছানায় শুয়ে পড়ে বলে, আচ্ছা একটু চা দিও তাহলে, আলোটা নিভিয়ে দেবে মা? সুজাতা দাঁড়িয়ে পড়ে বলেন, আলো নিভলে ঘুমিয়ে পড়বি তো, চা আনছি। তুমি আনবে? তুমি আবার আনবে কেন? সতীশদা নেই? আছে, তা হোক, আজ আমি করে দিই না তোকে? শেষ কথাটা কান্নায় বুঝে এলো। আলো নিভিয়ে ধীরে ধীরে চলে যায় সুজাতা। অন্ধকার ঘরে একা চুপচাপ পড়ে থাকে সর্বরী। ঘুম না, ঘুমিয়ে পড়বার মতো চোখ এখন তার নেই। শুকনো খটখটে পরিষ্কার, একটু যেন বেশিই শুকনো। সদ্য বিধবার পক্ষে এত শুকনো চোখ, এত স্থির ভাব একটু আশ্চর্য বই কি। কাঁদুক না কাঁদুক, মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাসটা তো ফেলবেই। একা শুয়েও নিঃশ্বাস ফেলল না সর্বরী, শুধু একটু যেন অবাক হয়ে ভাবল, মা বাপ তার জন্য এত আকুল হয়ে উঠেছেন, এত ব্যস্ত হয়ে উঠেছেন তার একটু স্বস্তির জন্য, কিন্তু সে স্নেহ স্পর্শ সর্বরীর মন পর্যন্ত পৌঁছচ্ছে না কেন? ও যেন শাসি বন্ধ ঘরের মধ্যে থেকে এগুলোকে শুধু দেখতে পাচ্ছে। তবে কি খুব শোক হয়েছে সর্বরীর, তাই এমন হচ্ছে? শোক? খুব তলিয়ে ভাবতে চেষ্টা করে সর্বরী। শোক কাকে বলে? প্রিয়জনকে হারিয়ে যে হাহাকার ওঠে অন্তরের অন্তরালে, তারই নাম কি শোক? কিন্তু কই, সে হাহাকার কোথায় সর্বরীর? শুধু খানিকটা অস্বস্তি, শুধু সাদা দেওয়ালের মতো খানিকটা ফাঁকা ফাঁকা শূন্যতা। প্রিয়জন? কে সে? কদিন আগে যার মৃত্যু সংবাদ এসেছিল? সর্বরীর সঙ্গে তার হৃদয়ের যোগ ঘুটল কবে? বরং যে কদিন সেই লোকটাকে উপলক্ষ করে সর্বরীকে নিয়ে শোকের সমারোহ চলছিল, রীতিমতো বিরক্তই বোধ করছিল সর্বরী। বাপ মা গিয়ে পড়ে সে বিরক্তি থেকে তাকে উদ্ধার করেছে। হ্যাঁ, এর জন্যই মা বাপের ওপর সে কৃতজ্ঞ। সর্বরীর ভাগ্যে ঘটেছিল এক পৌরাণিক যুগের কাহিনী। মুক্তিকামী পুত্র পালিয়ে গিয়েছিল সংসার ছেড়ে। মা বাপ গিয়ে কেঁদে কেটে মঠ থেকে ফিরিয়ে আনলেন ছেলেকে এবং একটি বন্ধন রজ্জু সংগ্রহ করে বাঁধতে চাইলেন তাকে, কিন্তু সে চেষ্টা হলো সমুদ্রে বালির বাঁধ। ফুলশয্যায় হাতে সুতো খোলার মতোই বৈরাগী কুমার অনায়াসে ছিঁড়ে ফেলে দিয়ে গেল সেই বন্ধন রজ্জু ফুলশয্যার রাতেই। ব্যাপারটা অতীব শোচনীয়, সন্দেহ নেই, কিন্তু একেবারে পচা পুরনো প্লট। তবু বিয়ের পর সেই 1.5 বছর শ্বশুর বাড়িতেই ছিল সর্বরী। ছেলেকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টার কসুর করেননি তার শ্বশুর বাড়ির লোকজন, কিন্তু সর্বরীর ভাগ্যে নেই। পালিয়ে যাওয়া লোকটা এমন জায়গায় পালালো যে ধরে আনবার আশাটুকুও গেল। মঠের কর্মাধ্যক্ষের হাতে লেখা 2 লাইনের একটি পোস্টকার্ড, সেই 2 লাইনের মধ্যেই লেখা হয়ে গেছে সর্বরীর ভবিষ্যৎ জীবনের ভাগ্যলিপি। অন্ধকারের বাইরে দৃষ্টি ব্যাহত হয় বলেই কি ভিতরের দৃষ্টি স্বচ্ছ হয়ে ওঠে? নিজেকে সম্পূর্ণ তফাতে রেখে সেই স্বচ্ছ দৃষ্টি মেলে ভাবতে চেষ্টা করে সর্বরী। ভাগ্যলিপি কি শিলালিপির মতোই খোদাই করা? পুরনো লেখা মুছে ফেলে আর একবার নতুন লেখা যায় না? যে লেখা লেখবার জন্য সুজাতা কলম ধরতে চাইছেন, ভাবতে ভাবতে হঠাৎ নিজেকে সচেতন করে তোলে সর্বরী। না, ভেঙে পড়লে চলবে না। নিজেকে অপরের করুণার পাত্রী হতে দিতে সে রাজি নয়। খুট করে একটা শব্দ, পরক্ষণে আলোর জোয়ার। চাটুকু খেয়ে নে মা। সুইচটা নামিয়ে দিয়ে কাতর কণ্ঠে অনুরোধ জানাচ্ছেন সুজাতা। সর্বরী উঠে বসে সহজ গলায় বলে, দাও। আর শোনো, কি আছে তোমার? হঠাৎ দেখছি বেশ খিদে পেয়ে গেল। ও ঘরে গিয়ে সুজাতা নিচু গলায় বলেন, যতটা মুষড়ে পড়েছিল ভেবেছিলাম তেমন মনে হচ্ছে না জানো, সামলে নিয়েছে। অনাদিপ্রসাদ বোধ করে উত্তরের অভাবেই চুপ করে থাকেন। সুজাতা জেদের সুরে বলেন, এখন তো সব অনেক রকম আইন হয়েছে, তবে কেন আমরা ওর আবার নতুন বিয়ে দিতে পারবো না বলো তুমি? বিধবা বিয়ের আইন আজকে হয়নি সুজাতা, ও আইনের বয়স অনেক। ওকে বিধবা বলো না গো। সুজাতা কেঁদে ফেললেন। ভাবলে প্রাণটা আমার ফেটে যায়। একদিনের জন্য জানলো না স্বামী কি বস্তু।
ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সুজাতা, আর ব্যস্ত অনাদিপ্রসাদ তার মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। দুজনের একই শোক, পরস্পরের সান্নিধ্যেই সান্ত্বনা, কিন্তু মেয়ে মা বাপকে তাজ্জব বানিয়ে দিচ্ছে। ঠিক এরকমটা আশা করেননি তারা। সুজাতা চোখের জলে ভেসে মেয়েকে অনুরোধ করতে গেলেন তাদের সঙ্গে একসঙ্গে খেতে, অর্থাৎ একই খাদ্য গ্রহণ করতে, যদিও মনে নিশ্চিত ছিলেন যে খাবে না বটে, তবে শোকাবহ একটি করুণ দৃশ্যের অবতারণা অবশ্যই হবে। কিন্তু সর্বরী কিনা মায়ের প্রস্তাবে উত্তরে দিব্যি কড়কড় করে হেসে উঠল, রক্ষে করো মা, আমাকে আর ওসব ঝামেলার মধ্যে নিয়ে যাচ্ছ কেন? বিধাতা দয়া করে যখন নিষ্কণ্টক করে দিয়েছেন, তখন আর তোমরা ওই ইলিশ মাছের কাঁটার ফেরে পড়তে চাই না মা। আমি সে ঘি দুধ খাওয়াও তো, খেদ মিটে যাবে আমার। পরার বেলাতেও দেখা যায় শুধু সাদা শাড়িগুলোই সে পরে, না কুলোলে অম্লান বদনে বাবার ধুতিগুলো ট্রেনে জড়ায়। হাতে অনেকগুলো চুড়ি বালা নাকি ভয়ানক অসুবিধেকর, কানের গহনা নাকি ভীষণ ফোটে, আর গলার হার সে তো গলায় ঠেকলেই ঘামাচি অনিবার্য। হেসে হেসে গা পাতলা করে এইসব কথা বলে সর্বরী। তবে কোন অবকাশে কাঁদবে সুজাতা? অথচ এত বড় একটা শোকাবহ ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও কাঁদতে না পেরে হার্টের অসুখ ধরে যাচ্ছে তার। সান্ত্বনা দিতে বাড়িতে যারা আসে তাদের কাছেও সেই কথা বলেন। সুজাতা বলেন, কাঁদতে না পেরে বুকের ব্যায়ামও জন্মে গেল ভাই, ভয়ে কাঠ হয়ে আছি। ও হতভাগীও হঠাৎ একটা শক্ত রোগ না বাঁধিয়ে বসে, এত চেপে চেপে থাকলে হয়? আগন্তুকা সব সসংকোচে বলেন, অবশ্যই ভালোবাসা তো জন্মায়নি তার সঙ্গে, ততটা ওই পীড়িত হয়নি তো। সুজাতা ক্ষোভের হাসি হেসে বলেন, সে নয় বুঝলাম, কিন্তু ওর জীবনটা যে ছাড়খাড় হয়ে গেল, তা কি বুঝবে না ও? নিজের ভবিষ্যৎ যে শূন্য হয়ে গেল, তা কি ভাবছে না তলে তলে? খুব চাপা মেয়ে তো, তাই এরকম চুপ করে থাকে। বলা বাহুল্য, অপর ব্যক্তি সংকোচে নতবদন হন। একটু বিশেষ অন্তরঙ্গ কেউ এলে চুপি চুপি তার কাছে গোপন ইচ্ছা ব্যক্ত করেন সুজাতা। বলেন, ওরেই যোগিনী মূর্তি আমি আর দেখতে পাচ্ছি না ভাই, আবার যদি ওকে সংসারী করতে চাই, তোমরা কি আমাকে সমাজে ঠেলবে? অতঃপর তাদের কাছেই আবেদন জানান সুজাতা একটি হৃদয়বান উদারচিত্ত পাত্রের সন্ধান দিতে। হিতৈষী আত্মীয়রা কাগজে বিজ্ঞাপন দেবার কথা বলেন, অথবা পত্রপাত্রীর কলম খুলে দেখবার পরামর্শ দেন। শেষেরটা হয় মাঝে মাঝে, কিন্তু অনাদিপ্রসাদের অজ্ঞতার ফলে প্রথমটা আর হয়ে ওঠে না। তিনি জানেন না খবরের কাগজের অফিস কোন মুখ আর কোন দরজা দিয়ে ঢুকতে হয় বিজ্ঞাপন দিতে, আর দরকারটাও যেন ফিকে মেরে আসছে ক্রমশ। সর্বরীর জীবনটা শূন্যতাটা ধরাই পড়ে না, হেসেই আছে মেয়েটা। এদিকে আবার মেয়ের দুর্ভাগ্যের চিন্তায় কেঁদে কেঁদে আর কাঁদতে না পেয়ে পেয়ে সুজাতার হার্টের যে দুর্বলতা সৃষ্টি হয়েছিল তার প্রকোপ বেড়েই চলে। কাজে সর্বরীর শূন্য দিন রাত্রে অনেকখানি পূর্ণ হয় মাতৃসেবায়। দিন কাটতে থাকে, আছে মায়ের সেবা, আছে সংসারের কাজ, চাকর পালায়, ঝি ছেড়ে দেয়। সেই অদৃশ্য শূন্যস্থানগুলো এক অমোঘ অলিখিত আইনের বলে ক্রমশ পূর্ণ হয়ে যায় সর্বরীকে দিয়ে। মাঝে মাঝে মেয়ের কৃষ মুখের পানে চেয়ে পুরনো শোক উথলে ওঠে সুজাতার। মেয়ের হাত ধরে বলেন, তুই আমার যা সেবা করছিস মা, আমি আশীর্বাদ করছি তোর ভালো হবে মা। তবে পাত্রের খোঁজ আর তিনি করেন না, বরং কেউ সেই ইশারা দিলে তিনি নিঃশ্বাস ফেলে বলেন, আমার কপাল, আর কি বলবো, যখন ব্যস্ত হলাম তখন জুটল না, এখন আর খুঁজে লাভ কি? এখন ওকে নইলে আমার যে একদণ্ড চলে না। তা সত্যি চলে না। মা বাপ চক্ষে হারা হন। তাদের অবিরত জপমন্ত্র, সরু 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 কোথায় গেল, সরু কি করছে? ভোরবেলা ছোট বাড়ি দুটোর মুখ ধোয়াবে সরু, জল খাবার দেবে, আর জামা জুতো পরাবে সরু। বাপের জন্য ডিমের পোচ আর কফি বানাবে সরু।
কুটনো কুটবে, ভাঁড়ার বার করবে, আবার রান্নার ডিরেকশন দেবে সরু, জলখাবার তৈরি করবে সরু, মায়ের বাক্স, আলমারি, বিছানাপত্র, কাপড় চোপড় সব কিছু রক্ষা করে আবার সুসজ্জিত করে রাখবে সরু। এছাড়া উদয়াস্ত মায়ের হাতে হাতে মুখে মুখে সরু। স্ত্রীর স্বাস্থ্যহীনতায় অনাদিপ্রসাদের মেজাজও খিটখিটে হয়ে গেছে। ত্রুটি দেখলে রাগ চাপতে পারেন না, তাই প্রায়শই তার বহিঃপ্রকাশ ঘটে। যখন তখনই সরবে চিৎকার করেন, এটুকুও হয়ে ওঠেনি? সারাদিন কি রাজকার্য হচ্ছে বাড়িতে? 24 ঘন্টা নাটক নভেল নিয়ে পড়ে না থেকে সংসারের এদিক ওদিকে একটু দেখতে পারো তো। বই ফেলে তরবর করে উঠে পড়ে সরু। ভাইরা নালিশ করে, দিদি খাতায় রুল টেনে দিচ্ছে না, দিদি প্যান্টে বোতাম লাগিয়ে দিচ্ছে না, দিদি শুধু বকছে। সুজাতা কপালে করাঘাত করে বলেন, আমারও যেমন অদৃষ্ট, বয়স থাকতে অথর্ব হয়ে রইলাম, নইলে সংসারের আর এই অবস্থা হয় আমার? তোমাদের এত দুর্গতি হয়? খাচ্ছি দাচ্ছি, মোটা হচ্ছি, রোগ বললে লোকে হাসবে, অথচ হাতে পায়ে এক বিন্দু বল নেই। ওদের হলো মন মর্জির কাজ, ইচ্ছে হলে করলো, ইচ্ছে না হলে করলো না, কি বলবো বলো? দেড়টা অবশ্য গৌরবে বহু বচন। ছোট্ট সুন্দর ছিমছাম সেই ঘরখানি অপেক্ষা করে করে হতাশ হয়। জানালা দিয়ে আসে ভোরের রোদ, আসে দুপুরের উদাসী ঝোড়ো হাওয়া, আসে পড়ন্ত বেলায় সোনালি আলো, তারপরেও আসে সন্ধ্যা স্নিগ্ধ বাতাস। অন্ধকার ঘরের শূন্য পরিমণ্ডলে সে বাতাস দীর্ঘশ্বাসের মতো সঞ্চরণ করে বেড়ায়। সর্বরী শুতে আসে প্রায় মধ্যরাত্রির কাছে ঘেঁষে। তখন বাতাস নিথর হয়ে যায়, সমস্ত দিনের প্রতীক্ষারত ঘরখানা যেন অভিমানে মুখ হয়ে বসে থাকে, সাড়া দেয় না, আহ্বান জানায় না। কর্মক্লান্ত শীর্ণ দেহখানি নিয়ে ছোট্ট হয়ে শুয়ে পড়ে সর্বরী। কোনোদিন পরে আর ঘুমোয়, কোনো দিন কি যেন একটা অস্বস্তিকর গন্ধে ঘুম আসতে চায় না। কিসের গন্ধ? অনুসন্ধান করতে বসে মনে পড়ে যায় বিছানাটায় প্রায় মাসখানেক হলো ফর্সা করা হয়নি। ভোরের অন্ধকার থাকতে উঠে যায়, দুপুর রাতের অন্ধকারে শুতে আসে। ময়লা হলেই চোখেই পড়ে না। বালিশের ওয়ারটা টান মেরে ফেলে দিয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকে। ইতিমধ্যে একদিন সতীশ এসে আবেদন জানালো 1 মাসের ছুটি চাই, দেশে যাবে ছেলের বিয়ে দিতে। প্রথমটা অবশ্য আবেদন করেছিল দিদিমণির কাছে, কারণ হাতের কাছে তাকেই পাওয়া যায়। দিদিমণি উঠল ঝংকার দিয়ে, 1 মাস? 1 মাস ধরে ছেলের বিয়ে দেবে তুমি? এত আহ্লাদের কাজ নেই বাপু। 1 মাস ধরে কি আর বিয়ে দেব দিদিমণি? মেয়ে খুঁজতে হবে তো। ও বাবা! সর্বরী চোখ কপালে তুলে বলে, এখনো পাত্রী খোঁজা হয়নি? তবেই হয়েছে, রেখে দাও তো ওসব কথা। তোমার ছেলে নিজে বউ খুঁজে জোগাড় করে রাখুক, তুমি গিয়ে বিয়ে দিও। সতীশ গম্ভীরভাবে বলল, আমাদের ওখানে ওসব হয় না, শহরে চাল চলে না দিদিমণি। মাসখানেক ছুটি আমাকে দিতেই হবে। হবে তো রাখবে কে? আমি এত কাজের মধ্যে সময় পাবো কখন? কষ্ট মষ্ট করে চালিয়ে নেবেন ক্ষণে। হবে না আমার দ্বারা। যাবে তো একেবারেই যাও, মনের সুখে দেশে বসে বৌমার হাতে রান্না খাও গে, আর আসতে হবে না তোমায়, অন্য লোক রাখা হবে। অতঃপর সতীশ গিয়ে প্রকৃত মনিবের কাছে কেঁদে পড়ল। দিদিমণি তো জবাব দিয়ে দিয়েছে। সুজাতা তখন নিজের ঘরে পা ছড়িয়ে বসে পান সাধছিলেন আর স্বামীর কাছে খেদ করছিলেন। ঘরে অত বড় মেয়ে থাকতে 2টো সাজা পান তার পাওয়ার জো নেই। সেই মুখেতেই এই বার্তা। দিদিমণি? অনাদিপ্রসাদ গম্ভীরভাবে বলেন, দিদিমণি জবাব দেওয়ার মালিক নয় সতীশ। সতীশ গামছার কোণে চোখ মুছল, কথা কইল না। সুজাতা বললেন, কেন, কি হলো আবার? সতীশ কিছু রেখে ঢেকে ইতিহাসটা ব্যক্ত করল এবং শেষে মন্তব্য করল, আপনাদের বড় লোকের বাড়ি তাই, আমাদের দেশে ঘরে অমন ভারী বয়সের বেধবা থাকলে সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব সে করে বাপু। এই বয়সে বসে খেয়ে কি আর রক্ষে আছে? কথাটা শেষ হতে না হতেই সর্বরী ঘরে ঢুকে পড়ল, মায়ের দুধের বাটি হাতে। সতীশের কথা শেষ হতেই সে তীক্ষ্ণ গম্ভীর স্বরে বলল, তোমার কি জামা কাপড় আছে, নিয়ে বেরিয়ে যাও সতীশ, বেরিয়ে যাও বলছি, 1 মিনিটে দেরি করো না। থতমত সতীশকে দেখে অনাদিপ্রসাদ বলেন, যাও বললে কি আর যাওয়া হয়? হয় বই কি বাবা,
সতীশ আর 1 মিনিটও নয়, শর্বরী বলে। সুজাতা ভারী মুখে বলেন, তেজ দেখালেই তো আর হয় না, তোমার তো ওই গতর, লোক এখন জোগাড় করবে কে? শর্বরী আশ্চর্য রকম শান্তভাবে বলে, জোগাড় আর করতে হবে না মা, ও কাজটা আমি নিজেই চালিয়ে নেব ভাবছি। সত্যি বসে বসে খেয়ে এক্সারসাইজ না করে স্বাস্থ্যটা একটু আমার খারাপই হয়ে যাচ্ছে। সতীশ, তুমি ওঠো, তুমি না গেলে আমাকেই যেতে হবে কোথাও। সতীশ উঠল, শর্বরীও বিদায় হলো ঘর থেকে। সুজাতা স্বামীর মুখের দিকে হতাশ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, দেখলে কি মেজাজ মেয়ের? দেখলাম বই কি, আমার যেমন অদৃষ্ট তাই মুখ বুঝে এই মেজাজ সহ্য করি। ও যা তেজি মেয়ে, সতীশকে আর ঢুকতে দেবে বলে তো মনে হয় না। না দেয় আর কি করা যাবে, সতীশ তো বলছে মিথ্যে নয়। গেরস্থ ঘরে কে কজন বিধবা মেয়েকে বসিয়ে খাওয়াতে পারে? নিষ্কর্মা হয়ে শুধু নাটক নোভেল পড়লেই লাভ কি? আমিও তো খরচপাত্রে ডুবে বসেছি। অতঃপর ডোবার হাত থেকে কিছুটা পরিত্রাণ পান অনাদিপ্রসাদ, আর শর্বরীরও ব্যায়ামের ফলে স্বাস্থ্য ভালো হতে থাকে। সাধী কি আর বলে, ভগবান যা করেন ভালোর জন্য। দেহযন্ত্রের একটায় কোনো ওষুধ দেখা দিলে অপর কোনো যন্ত্র কি বিশেষ কার্যকরী হয়? কথাটা বোধ করি সত্যি। সুজাতার হাতে পায়ের বল গেছে, কিন্তু অনুমান শক্তিটা ক্রমশই জোরালো হচ্ছে। দোতলার ঘরে শুয়ে বসে থেকেও তিনি আবিষ্কার করতে সক্ষম হচ্ছেন বিকালের দিকে প্রায় নিচের তলার রান্নাঘরে আর ভাঁড়ার ঘরে নিতান্ত নির্বান্ধব অবস্থায় কাটছে না শর্বরী। কেবলই যেন হাসি, গল্প, কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। ছেলে দুটো তেমনি পাজি, ঠিক একসঙ্গে দুজনের বেড়াতে যাওয়া চাই। অনাদিপ্রসাদও ফিরতে বেশ রাত্রির করেন। সুজাতাকে যে ডাক্তার ওপর নিচে করতে বারণ করেছেন সে কথা কি ভুলেই গেছেন অনাদিপ্রসাদ। ভুলে গেছেন ঘরে বিধবা মেয়ে আছে। নিচে কে এসেছিল জিজ্ঞাসা করতে সাহস হয় না, তবুও একদিন না করে পারেন না সুজাতা। বিরস্বরে বলেন, খুব হাসি গল্পে সাড়া পাচ্ছিলাম, আজ বলে নয়, রোজই পাই। শর্বরী নিজস্ব সুস্থির গলায় বলে, হ্যাঁ প্রায় তো আসে, এসেছিল নন্তুদা। নন্তুদা? হ্যাঁ গো, ছোট পিসির ভাসুরপো, ভুলে গেলে নাকি? আগে তো প্রায়ই আসতো, গল্প ধরলে তো আর রক্ষে নেই। আসে তো, এসে নিচে থেকে আড্ডা দিয়ে চলে যায়। সুজাতার কণ্ঠ হতে যে রস সরে সেটা আর যাই হোক মধুর সমগোত্র নয়। শর্বরী মুচকি হেসে বলে, বলি তো, বলে ওর নাকি হার্টের অসুখ, নিচে থেকে ওপরে উঠতে ইচ্ছা করে না। তার রোজ আসবার দরকারই বা কি? তোমার সঙ্গে ওরা তো কথাই বা কি? শর্বরী নিজস্ব ভঙ্গিতে ঝরঝর করে হেসে ওঠে। শীর্ণ মুখে হাসিটা আর তেমন সুন্দর দেখায় না, তবে হাসির সুরটা এখন বেশ বাজনার মতো বাজে। হেসে হেসে বলে, ওর কথায় কি আর মাথা মুন্ডু আছে? চিরকালের পাগলও বলে, তোমারও বর নেই আর আমার এ যাবৎ বউ জুটল না, জোড়াতালি দিয়ে একটা সংসার গেঁথে পড়লে কেমন হয়? সুজাতার হার্টের অসুখ ভুলে দাঁড়িয়ে উঠল সে। কি বললি? এই কথা বলেছে সে? হ্যাঁ, শুধু আজ কেন, রোজই তো বলছে। সেই অপমান হজম করে তুই হেসে হেসে বলছিস সেই কথা? অপমান? অপমান আবার কি? শর্বরী মাকে ধরে আবার খাটে বসিয়ে দিয়ে বলে, আরে উত্তেজিত হচ্ছ কেন শুধু শুধু? অসুখ তো বাড়বে, এতে অপমানের কি আছে? আমার হাতে রান্নার সুগন্ধে নাকি ওর মন অস্থির হয়ে ওঠে, তাই? ও, ওপরে শুধু ভিজে বেড়ালের মতো থান পরে বেড়াচ্ছ, লজ্জা করলো না সে হতচ্ছাড়া বজ্জাতের ইয়ার্কির কথাটা মুখে আনতে? এই তোমার মনের ভাব, আর তোমাকে আমি বিশ্বাস করে নিশ্চিন্তে বসে আছি? কি মুশকিল। শর্বরী বসে পড়ল, বলল, ও তো আর আমাকে নিয়ে পালাতে চায়নি, ভদ্রলোকের মতো বিয়ের প্রস্তাব করেছে। আমিও ভেবে দেখলাম রাজি হতে দোষ কি? তোমরাও তো খুঁজছিলে এমন একটি উদার চিত্ত হৃদয়বান পাত্র, এতদিনে যখন জুটেই যাচ্ছে।
সুজাতা ধপাস করে বিছানায় শুয়ে পড়ে বলেন, মেয়ে সন্তান এমন অকৃতজ্ঞই বটে, আত্মসর্বস্ব স্বার্থপর একটা। সর্বরী অমায়িক হাস্যে বলে, সে তো ঠিকই মা, শুধু মেয়ে সন্তান কেন, মেয়ে জাতটাই। এতক্ষণ যে গল্পটি শুনলেন তার নাম আত্মসর্বস্ব। কেমন লাগলো আপনাদের লিখে জানান কমেন্ট বক্সে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের উৎসাহিত করতে লাইক করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন।